ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। মঙ্গলবার সকাল পর্যন্ত এই আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, ডাকসু স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। আগামীকাল এর ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ রিট আবেদনের শুনানিতে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি এস.কে. তাসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল সহ ডাকসু নির্বাচন স্থগিত করে আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না এবং যে যেখানে প্রচারণা করছেন, নির্বাচনের যেখানে প্রতিযোগিতা করছেন, তাদের প্রতিযোগিতা করার ক্ষেত্রেও এবং প্রচারণা করার ক্ষেত্রেও কোনো বাধা নাই। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও ডাকসু নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে বিভিন্ন হল ও বিভাগে ঘুরে সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এদিকে বিকেলে ডাকসু নির্বাচনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। শিমুল খানের রিপোর্ট। ডাকসু নির্বাচনী প্রচারণার ৭ম দিনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ইশতেহার আর নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা তাদের। ক্যাম্পাসের এমন পরিবেশ উপভোগ করছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রতি বছরই ডাকসু নির্বাচন চান তারা। চিরাচরিত যে সমস্যাগুলো রয়েছে, যেমন যাতায়াত সমস্যা, খাওয়ার সমস্যা এবং আবাসন সংকট, আমি আসলে চেষ্টা করব, আমি যেহেতু সুফিয়া কামাল হল সংসদ এটা ক্যাম্পাস থেকে অনেক দূরে অবস্থিত, যেটা যাতায়াতের আসলে একটা বিড়ম্বনায় পড়তে হয় আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে। আমি সবচেয়ে বেশি কাজ করতে চাই আসলে খাদ্য এবং যাতায়াতের বিষয়টা নিয়ে। শিক্ষার্থীদের মাঝে আসলে স্বতঃস্ফূর্তভাবে যে আমাদের গ্রহণ করে নেওয়ার যে প্রবণতা, এটা আমরা লক্ষ্য করতে পারছি। এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ কোনো প্রার্থীর। প্রশাসনের কিছু ক্ষেত্রে নিরাপত্তায় সংখ্যা দেখা দিচ্ছে বলেও অভিযোগ অনেকের। প্রার্থীর কাছে প্রত্যাশা থাকবে যাতে করে সবাই আমরা নির্বাচন কমিশন যে আচরণবিধির উল্লেখ করেছেন সেই আচরণবিধির প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল হব এবং আচরণবিধি যথাযথভাবে মেইনটেইন করে আমরা আমাদের নির্বাচনী প্রচারণা চালাবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গোষ্ঠী পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনলাইন কেন্দ্রিক, আমি বলেছি তো অনলাইন আর অফলাইন দুটো মাঠ টোটালি ডিফারেন্ট, কিন্তু এই অনলাইন প্রপাগান্ডার মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর দ্বারা বিভ্রান্ত হবে না, এটা আমরা নিশ্চিত। কিন্তু গোটা বাংলাদেশে একটা থমথমে পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চলছে বিভিন্ন অনলাইন প্রপাগান্ডার মধ্য দিয়ে। এদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ইশতেহার ঘোষণা করা হয়েছে। আমরা যে বিষয়গুলো বাস্তবায়ন করতে চাই, অগ্রাধিকার থাকবে, অগ্রাধিকার ভিত্তিতে আমরা বাস্তবায়ন করব। সেগুলো হচ্ছে নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকট সমাধান, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার, উন্নত পরিবহন এবং ক্যারিয়ার গঠনের পর্যাপ্ত তথ্য সেবা বা অ্যাক্সেস টু ক্যারিয়ার রিসোর্সেস। বিভিন্ন প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও ব্যস্ত সময় পার করছেন ক্যাম্পাসে। প্যানেলের বাইরেও সাড়া পাচ্ছেন বলে জানান তারা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। প্রধান বিচারপতির সাথে আর্মি চিফের সাক্ষাতের বিষয়ে কোনো তথ্য জানা নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সাথে সেনা প্রধানের সাক্ষাতে বিচলিত হওয়ার কিছু নেই বলেও মনে করেন আইন উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে আবারও জানান তিনি। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক এবং পিআর পদ্ধতি সহ নানা দাবির প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে প্রয়োজনীয় মুহূর্তে তাদের মধ্যে ঐক্য দেখা যাবে। আমাদের রাজনৈতিক দল যারা আছেন, আপনার জুলাই গণ অভ্যুত্থানে যারা পক্ষে শক্তি আছেন, তাদের বিচার বিবেচনা বোধের প্রতি আমাদের আস্থা রয়েছে। এর আগেও বিভিন্ন ইস্যুতে ওনাদের মধ্যে মতবিরোধ হয়েছে,
মতবিরোধ শেষও হয়েছে, আপনারা দেখেছেন। তো ওনাদের বিচার বিবেচনা বোধের উপর আমাদের আস্থা আছে। আমরা মনে করি যে প্রয়োজনীয় মুহূর্তে আমরা তাদের বিভিন্ন ব্যাপারে মতভিন্নতা থাকতে পারে, প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো। প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাতের খবরটি গুজব জানিয়ে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বলেও জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দু একটা পত্রিকায় দেখেছি, আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। আর আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। একদলীয় শাসন ব্যবস্থার বিপরীতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সহ দেশের রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এনেছিল বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। ফখরুল বলেন, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করাই এখন চ্যালেঞ্জ। ইউসুফ আলীর রিপোর্ট। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচনে দেশের মানুষের ভোটাধিকার রক্ষায় কাজ করে যাবেন। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। তিনি বলেন, ফ্যাসিস্টরা বিএনপিকে ধ্বংস করতে নানা ষড়যন্ত্র করলেও জনসমর্থন থাকায় ফিনিশ পাখির মতো বারবার ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার। বিএনপির প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপির প্রায় ২০,০০০ মানুষকে হত্যা করা হয়েছে, ১৭০০ নেতা কর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এবং একটা অবিশ্বাস্য রকমের একটা ফ্যাসিজম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। মূল লক্ষ্যই ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করা। জনগণের ভোটে নির্বাচিত হলে দেশের কল্যাণে কাজ করে যাবেন বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির দিকে সর্বস্তরের নেতাকর্মীদের ছিল ঢল। প্রতিষ্ঠাবার্ষিকীর এদিনে শপথ নিলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে কাজ করে যাবেন ঐক্যবদ্ধভাবে। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে এনসিপি। সন্ধ্যা ৭:৩০টায় বিএনপির গুলশান চেয়ারপারসন অফিসে শুভেচ্ছা জানাতে আসেন সাজিস আলম, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আরিফ ও মাইনুল ইসলাম। আর ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়া আগামীর বাংলাদেশে আমরা যে গণতান্ত্রিক উত্তরণের কথা বলি, আমরা যে সংস্কারের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশের কথা বলি, সেটি আসলে সম্ভব নয়। এই রাজনৈতিক সংস্কৃতি যেন চর্চা থাকে, ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা যেন আমরা ধরে রাখি এবং এটাকে শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আমরা আগামী দিনের গণতান্ত্রিক উত্তরণ ঘটাবো এবং গণতান্ত্রিক যাত্রা এভাবে যেতে 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 বহুদিনের প্র্যাকটিসের মধ্য দিয়ে এমন একটা অবস্থায় আমরা উন্নীত হব এই জাতীয় জীবনে, সেই সময় গণতন্ত্রকে আর কেউ ব্যাহত করার প্রচেষ্টাই গ্রহণ করতে পারবে না।
বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্ব যারা করে সেই দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, পিআর এর পক্ষে জনমত তৈরি হয়েছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঐক্যমত্য কমিশনের বৈঠকে 20টি বড় ইস্যুতে প্রায় সব দল একমত হয়েছে বলেও জানান মিয়া গোলাম পরওয়ার। জামাত বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করার প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি। একটা দুইটা দল ছাড়া বেশিরভাগ ভোটারকে যারা রিপ্রেজেন্ট করছে তাদের সকলের মতামত হচ্ছে পিআর পদ্ধতি। আজকের এই গোল টেবিল থেকে আমি দাবি করব, জুলাই সনদে ঐক্যমতের ইস্যুগুলো পিআর পদ্ধতি যুক্ত করে আপনি এটাকে গণভোটে দিয়ে দেন। জনগণ যা ভোট দেবে আমরা তাই মেনে নেব। নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তিকে সমর্থন নয়, বরং নিরাপত্তা এবং স্বচ্ছতার সাথে বাংলাদেশের সুন্দর একটি নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এই কথা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্যাসি অ্যান্ড জ্যাকবসন। এ সময় সিএসি বলেন, যারা মব সৃষ্টি করছে তারা নির্বাচনের সুযোগ পাবে না। মিফতা গালিবের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনার এমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করলেন মার্কিন দূতাবাসের চার্লস জি অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পরেই এটি মার্কিন দূতাবাসের সঙ্গে প্রথম বৈঠক সিইসির। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সিইসির সাথে বৈঠক শেষে ট্রেসি অ্যান জ্যাকবসন জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা রাজনীতিবিদকে সমর্থন করে না দেশটি। We do not support any particular politician, but we do meet with politicians to understand their goals. And we do not support any particular outcome. That is for the people of Bangladesh to decide. And we wish you all the best success in doing it. মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরো বলেন, যুক্তরাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সমর্থন করে, যেন তারা আগামী বছরের শুরুর দিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রূপরেখা নির্ধারণ করতে পারে। Since there are so many rumors and conspiracy theories out there, I want to be very clear what the U.S. government position is. We support the interim government led by Professor Yunus and the Central Election Commission in charting a pathway to free and fair elections early next year. পরে সিইসি গণমাধ্যম কর্মীদের বলেন, যারা মব সৃষ্টি করছে তারা নির্বাচনে সুযোগ পাবে না। যারা মব সৃষ্টি করে ওরা দেখবেন যে যার যার কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে, একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না। ঢাকা শহরে খালি হয়ে যায়, শুধু ভোটাররা যারা ভোট দিতে তারা। এখানে আমাদের অভিজ্ঞতায় বলে যে ওই সব লোক যেখানে থাকবে এমন না। যারা মব সৃষ্টি করতে চায় তারা মব সৃষ্টি যারা করতে চাইবে তারা সুবিধা করতে পারবে না। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই আশ্বাস দেন তিনি। এই সময় প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি আইন শৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা আরও সুসংহত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি একটি সুস্পষ্ট কমান্ড কাঠামো এবং নির্বাচন পর্যন্ত আগামী মাসগুলোতেই সব বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান্না দেওয়ার অনুরোধ জানান। এবারের নির্বাচনে অন্যান্য বাহিনীর সাথে নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা কাজ করবেন, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সিলেট বিভাগের প্রশাসনের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আরো বলেন, হারুনুর রশিদ বিপ্লবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে 4000 পুলিশের একটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নতুন একটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে। পুলিশ সহ অন্যান্য বাহিনীকে প্রশিক্ষণ দেয়া হবে। সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে। এটা আমাদের সেনাবাহিনীদেরকে আমরা একটা অনুরোধ করেছি, প্লাস আমরা বিজিবি
আনসার, তাদেরও আমরা অনুরোধ করছি। কেন্দ্রে 10 জন করে থাকে হলো আনসার, এবার আমরা করছি আরও একজন বাড়াই দিব। প্রিজাইডিং অফিসারের প্রোটেকশনের জন্য আমরা একজন আনসার ইউনিফর্ম পাঠাই দিব। পুলিশ তো আমরা প্রতি জায়গায় 2 জন, হয়তো কোথাও 3 জন করে থাকবে। তারপরে ধরেন সেনাবাহিনী তো মোবাইলে থাকবে, তারপরে আপনার বিজিবি, কি বলে র্যাব, এবিবিএন, তারপরে আপনার কোস্টগার্ড, এরা তো সবাই থাকবে। এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না, এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও আমরা কাজে লাগাবো। জুলাই আগস্ট আন্দোলনের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 10ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 4 জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য আগামী 11 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আল জাজিরা এবং বিবিসিতে যে ডকুমেন্টারি সেটা দেখেছেন, তাতে গুলি চালানোর জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার বিবৃতি দিয়েছেন, উল্লেখ করেছেন এবং উনি আরও বলেছেন যে এই ঘটনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই ঘটনাগুলোর জন্য সরাসরি দায়ী। গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। তিনি জানান, নুরের শরীরে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আগামী 1 সপ্তাহের মধ্যে রিলিজ দেওয়া যেতে পারে, তবে শরীরের বিভিন্ন অংশের ক্ষতস্থান সেরে উঠতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। এই দিন নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল যান নৌ পরিবহন উপদেষ্টা ব্রিজে অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকওয়াত হোসেন। নাকের হাড়ের যেটা ফ্র্যাকচার হয়েছে বা ম্যাক্সিলার যে ফ্র্যাকচার হয়েছে, এটার জন্য আসলে একটু ওয়েট করতে হবে। 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে এটা পুরোপুরি ভালো হতে। ওনার যে নাকে যে ফ্র্যাকচারটা হয়েছিল বা ব্লিডিং হয়েছে নাকে, ওই রক্তের কিছু অংশ ধরেন শ্বাসনালীতে চলে গেছে, তো কাশির সাথে গতকাল একটু রক্ত আসছিল। ওইটা আসলে ওই রক্তটা হচ্ছে ওই নাক দিয়ে যে রক্তক্ষরণ হয়েছিল তার বেশিরভাগ অংশ সামনে দিয়ে পড়ে গেছে, কিছু অংশ আমার শ্বাসনালীতে চলে গেছে, সেটা কাশির সাথে 2 বার আসছে। 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটার করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে বিক্ষোভ করেছে ছাত্রদল। এই একই দাবিতে গেল কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে সংগঠনটি। দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা নবীন শিক্ষার্থীদের ভোটার করার যুক্তিতে ও উপাচার্য বিরোধী স্লোগান দেন। এদিকে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা আজ এবং আগামীকাল আরও 2 দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মোস্তফা কামাল আকন্দ জানান, নবীন শিক্ষার্থীদের ভোটার করা হবে কিনা আগামীকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা, তাদেরকে রাকসুকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে। আমরা চেষ্টা করছি রাকসুটা একটা যেন সফল রাকসু হয়। এর জন্য আইনের মধ্যে থেকে যা যা করণীয়, এতে করে যদি 2 দিন 3 দিন বা আমাদের 24 ঘন্টা পরিশ্রম করতে হয়, আমাদের কমিশন মনে করে যে শিক্ষার্থীদের ইনক্লুশনের বিষয়ে, শিক্ষার্থীদের তাদের মনের চাওয়ার বিষয়ে রাকসু যাতে সফল হয় সে সংক্রান্ত বিষয়ে আমরা কোনো না কোনোভাবে আমরা লেগে আছি এবং এটা থাকবো। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AKM ফজলুল হক ভুইয়াকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ 6 দফার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে প্রশাসনের হল ছাড়া নির্দেশনা প্রত্যাখ্যান করে বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা KR মার্কেটের সামনে জড়ো হন। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি AHM হিমেল বলেন, হল ছাড়া নির্দেশনা প্রত্যাহার, হলগুলোতে সকল সুবিধা নিশ্চিত করতে হবে, প্রক্টোরিয়াল বডিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ,
হামলার ঘটনায় উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা, হামলার সাথে জড়িত শিক্ষক সহ বহিরাগত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি কম্বাইন্ড ডিগ্রি অনতিবিলম্বে প্রদান করতে হবে। গতকালকে বাকৃবি প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের উপর বর্বরোচিত যে হামলা চালানো হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আজকে সকাল 9টায় জোরপূর্বক হল ভ্যাকেন্টের যে নির্দেশনা দিয়েছে, আমরা সেটাকে প্রত্যাখ্যান ঘোষণা করছি। শিক্ষার্থীদের দাবি যে 6 দফা, আমি এখন সেটি উত্থাপন করছি। দাবি 1, অবৈধভাবে হল ভ্যাকেন্টের নির্দেশনা দুপুর 2টার মধ্যে প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে এবং বহিরাগতদের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শুরুতেই অর্থ বাণিজ্য সংবাদ। বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নতুন মাইল ফলক স্থাপন করল রবি। দেশের প্রথম অপারেটর হিসেবে আনুষ্ঠানিকভাবে 5G সেবা চালু করল প্রতিষ্ঠানটি। সোমবার দুপুরে রবির কর্পোরেট অফিসে এই সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। সারা দেশের বিভিন্ন স্থানে রবির 5G সেবা চালু করা হয়েছে। 5G সেবা চালু উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইমদাদ উল আরবারি, রবি অজিয়াটা পিএলসির ভারপ্রাপ্ত সিওএম রিয়াজ রশিদ সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা উপস্থিত ছিলেন। এবারে প্রবাসী সংবাদ। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় পাম বাগানে কর্মরত 2 বাংলাদেশি শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছে। গতকাল বাগানের কাজ সেরে দেশটির পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কুয়ান শহরে দুর্ঘটনার শিকার হন তারা। পাহাড়ে উঁচু নিচু মেঠো পথ দিয়ে যাওয়ার সময় তাদের বহনকারী হাইলাক্স গাড়িটি গভীর খাদের পড়ে যায়। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, আজ সকালে দেশটির সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রো এই তথ্য জানায়। নিহতরা হলেন গোমস্তাপুর সদর উপজেলার গোমস্তাপুর ইউপির গোপালনগর গ্রামের শুকরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী এবং একই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের মোহাম্মদ কাবিলের ছেলে শামীম রেজা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের প্রস্তুতি ও করণীয় শীর্ষক আলোচনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা করেছেন সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ বাহরাইন। প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ জানান, সংগঠনের সভাপতি আব্দুল হাই রিপনের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিমন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন। গেস্ট অব অনার ছিলেন বাহরাইন বিএনপির প্রধান উপদেষ্টা শাবের আহমেদ। প্রধান আলোচক বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ খম আশরাফ উদ্দিন, বিশেষ বক্তা সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন মুকুল, সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী। কোরআন প্রতিযোগিতায় কৃতী ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে সৌদি মদিনা ব্যবসায় বৃন্দ। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন জানান, মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে আমজাদ হুসাইনের সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ মামুনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব আনোয়ার অনিক স্বপন। বিশেষ অতিথি ছিলেন শাহিন আহমেদ, ওমর ফারুক মাহবুব, পারভেজ পাটোয়ারি, সাংবাদিক আনিসুর রহমান পলাশ, বাহারুদ্দিন ও ব্যবসায়ী আব্দুস সামাদ আজাদ সহ আরো অনেকে।